গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় ছিল, যে নদী, সেই নদীর চ্যাপ্টারটা শেষ করেছি, তাই তো? আচ্ছা, এবং আজকে কিন্তু আমরা একটা নতুন অধ্যায়, তোমাদের বইতে ষষ্ঠ অধ্যায় কি রয়েছে না, শিলা ও মাটি। সেই শিলা ও মাটি সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আমরা দুটো তিনটে ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে তার প্রথম পার্ট। আজকে তো শিলা ও মাটি সম্পর্কে আলোচনা করবই। তার আগে গত ক্লাসে তোমরা নদী সম্পর্কে জেনেছো বিশেষভাবে বা বিশদভাবে জেনেছো। সেখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো। দেখি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড, খুব ভালো বলেছো যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। আচ্ছা, আমাদের দেশ তো ভারতবর্ষ, তাই তো? তাহলে আমাদের দেশ ভারতবর্ষের দীর্ঘতম নদীর নাম কি বলতো? ভেরি গুড, গঙ্গা নদী কিন্তু হলো আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদী বা প্রধান নদী। এই গঙ্গা নদী যেখানে উৎপত্তি হয়েছে তাকে কি বলবি? নদী যেখানে উৎপত্তি হয় সেই স্থানকে আমরা কি বলি? নদীর উৎস। ভেরি গুড। তাহলে তোমরা আমাকে বলো, এই যে গঙ্গা নদী কোথায় উৎপন্ন হয়েছে? ভেরি গুড, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু আমাদের যে ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা, সেটির সৃষ্টি হয়েছে। এবারে তোমরা মোহনার নামটা অবশ্যই শুনেছো। মোহনা কাকে বলবো বলো তো? ভেরি গুড, যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী যখন কোনো সাগর, উপসাগর বা হ্রদে এসে মেশে, তখন কিন্তু সেটা হলো নদীর মোহনা। গঙ্গা নদীর মোহনা কোথায় বলো তো? বঙ্গোপসাগর। তাহলে গঙ্গা নদী কিন্তু সেই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হওয়ার পর আহ, একদম শেষে এসে কোথায় গিয়ে মিশেছে না, বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে বঙ্গোপসাগর হলো কিন্তু গঙ্গা নদীর মোহনা, তাই তো? তাহলে তোমরা গত ক্লাসে এই সম্পর্কে জেনেছিলে তো? আচ্ছা, বলো তো নদী উপত্যকা কাকে বলে? এটাও কিন্তু তোমরা জেনেছিলে। ভেরি গুড, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে কিন্তু বলা হয় নদীর উপত্যকা। দেখো, গঙ্গা নদীও কিন্তু সেই উৎস থেকে সৃষ্টি হওয়ার পর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পড়েছে। একটি অংশ বাংলাদেশের মধ্যেও প্রবেশ করেছে, তাই তো? এই যে সমগ্র অঞ্চলটা উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, তাকে আমরা কি বলবো বলতো? নদী উপত্যকা। দেখো, গঙ্গা নদীর যে প্রধান উপনদী, তার নাম কি তোমরা নিশ্চয়ই জেনেছিলে? বলতো, অনেকগুলি গঙ্গা নদীর উপনদী আছে, যেমন গোমতী, যমুনা, ঘরঘরা, কোশি, গন্ডক। এগুলো কি গঙ্গা নদীর উপনদী। এর মধ্যে গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটা? বাহ, খুব ভালো বলেছো যে গঙ্গার প্রধান উপনদীর নাম হলো কিন্তু যমুনা, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো আমাকে, দোআব কাকে বলে? বলো। খুব ভালো বলেছে যে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর যে মাঝখানের অংশ, ধরো দুটো নদী দুদিক দিয়ে যাচ্ছে, এর মাঝখানে যে স্থলভাগটা রয়েছে বা যে অংশটা রয়েছে, তাকে আমরা কি বলবো বলতো? দোয়াব। তাহলে দুটি নদীর মধ্যবর্তী অংশ কিন্তু হলো দোয়াব অঞ্চল। এরপরে তোমরা পড়েছিলে যে অন্তর্বাদী নদী আর আন্তর্জাতিক নদী, মনে আছে সেই অন্তর্বাদী নদী কাকে বলে? ভেরি গুড, খুব ভালো বলেছো যে যে নদী কোন একটি দেশের মধ্যে সৃষ্টি হয়ে সেই দেশের মধ্যেই যদি সে শেষ হয়, তাকে আমরা কি বলবো? অন্তর্বাহিনী নদী। যেমন উদাহরণ কি? লুনি নদী, খুব ভালো বলেছো। আবার আন্তর্জাতিক নদী কাকে বলে? ভেরি গুড, একাধিক দেশের মধ্যে যখন কোনো একটা নদী প্রবাহিত হবে, তখন তাকে আমরা কি বলবো? আন্তর্জাতিক নদী। উদাহরণ হিসেবে কি হতে পারে? গঙ্গা নদী ভারতবর্ষে রয়েছে, বাংলাদেশে প্রবেশ করেছে। অপরদিকে ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো হলো সবই কিন্তু আন্তর্জাতিক নদী, তাই তো? তোমরা নদী পড়তে গিয়ে দুটো বিষয় সম্পর্কে জেনেছিলে, যে এক হচ্ছে নিত্যবহ নদী আর এক হচ্ছে অনিত্যবহ নদী।
নিত্যবহ নদী কাকে বলে বলো তো? বলো। ভেরি গুড। যে নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেগুলো বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকে, সেই নদীগুলোকে কিন্তু বলা হয় কি বলতো? নিত্যবহ নদী। তাহলে উদাহরণ কি হবে? ভেরি গুড। হিমবাহ থেকে গঙ্গার সৃষ্টি হচ্ছে, তাহলে গঙ্গা নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, এগুলো কিন্তু সবই হলো নিত্যবহ নদী। অর্থাৎ পার্বত্য অঞ্চলে সৃষ্টি হওয়ার পর বরফ গলা জল সাথে বৃষ্টির জল, এই দুটির ফলে কিন্তু নদীগুলি সারা বছর কি থাকে না জলে পূর্ণ থাকে। অপরদিকে অনিত্যবহ নদী কাকে বলে? খুব সহজ, একদমই তাই, যে নদীতে সারা বছর জল থাকে না। তাহলে কোন সময় জল থাকতে পারে? কেবলমাত্র বৃষ্টির সময় সেই নদীতে জল থাকে, তেমন নদীকে কিন্তু বলা হয় কি? অনিত্যবহ নদী। আচ্ছা, তাহলে এই অনিত্যবহ নদীর একটা উদাহরণ যদি তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা কি উত্তর দেবে? ভেরি গুড। বাঁকুড়ার গন্ধেশ্বরী যে নদী রয়েছে সেই নদীগুলি কিন্তু হলো কি? অনিত্যবহ নদী। এছাড়া পশ্চিমবঙ্গের যে পশ্চিমাংশে যে নদীগুলো রয়েছে, যেমন অজয়, দামোদর, এগুলো কিন্তু অনিত্যবহ নদী। বর্ষার সময় কিন্তু প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায়, ফলে এগুলোতে কিন্তু বন্যাও হয়। আচ্ছা, তোমরা নদীর বিভিন্ন রকম কাজ সম্পর্কে জেনেছি। নদী বলতো মূলত কয় প্রকার কাজ করে? 3 প্রকার কাজ করে। ভেরি গুড। সেই কাজগুলি কি কি? বহন কাজ, আচ্ছা, তারপরে সঞ্চয় কাজ, আর হচ্ছে ক্ষয় কাজ। দেখো, নদী কিন্তু প্রথমে ক্ষয় কাজ, তারপরে বহন কাজ এবং শেষে কিন্তু সঞ্চয় কাজ করে। একটা প্রকৃত নদী বা আদর্শ নদী কিন্তু 3 রকমের কাজ করে। কি কি কাজ? যে প্রথমে ক্ষয় কাজ করলো, তারপরে বহন কাজ করবে এবং শেষে কিন্তু সে কি করবে? সঞ্চয় কাজ করবে। ধরো আমরা উদাহরণ হিসেবে গঙ্গা নদীকেই ধরলাম। গঙ্গা নদী পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়েছে, ফলে যখন সে প্রবল বেগে পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নেমে আসে, তখন সে আশেপাশের যে নুড়ি, কাঁকর, বালি পাহাড়ের রয়েছে সেগুলো কিন্তু সে ক্ষয় করে এবং মধ্যগতিতে কি করে? সে কিন্তু সেগুলোকে বহন করে নিয়ে আসে। অর্থাৎ নদী তার জলের সাথে কিন্তু এই নুড়ি, কাঁকর, বালি এগুলো কিন্তু বয়ে নিয়ে আসছে। এরপরে সঞ্চয় কাজ করছে কখন? না, এই নদী যখন তার গতিবেগ হারিয়ে ফেলছে, সেই নুড়ি, কাঁকর, বালি কিন্তু নদীর খাতে অর্থাৎ নদীর কোলে জমা হয়ে কিন্তু নদী সঞ্চয় কাজ করছে। তাহলে এই 3টি কাজ মূলত নদী করে থাকে। এবারে প্রশ্ন হলো যে নদী তো 3টে কাজ করে, নদী কোন প্রবাহে বা নদীর গতি রয়েছে, নদী কোন প্রবাহে কোন কাজ করে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমরা গত ক্লাসে জেনেছিলে। বলতো, নদী উচ্চ গতিতে কি কাজ করে? ক্ষয় কাজ করে। ভেরি গুড। দেখো, নদীর গতি কিন্তু 3 প্রকার হতে পারে: উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ। নদীর সব থেকে গতি থাকে কোন প্রবাহে? উচ্চ প্রবাহে। এবং সব থেকে কম গতি থাকে কোন প্রবাহে? না, নিম্ন প্রবাহে। ফলে নদী কিন্তু সঞ্চয় কার্য করছে কোন প্রবাহে? নিম্ন প্রবাহে। এবং নদী ক্ষয় কাজ করে কিন্তু উচ্চ প্রবাহে। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। গঙ্গা নদী একটি আদর্শ নদী। গঙ্গা নদীর 3টি প্রবাহই রয়েছে। তোমরা আমাকে বলো তো, গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথা থেকে কোথা অবধি? উৎস থেকে সৃষ্টি হয়েছে। তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে কোন অবধি উচ্চ প্রবাহ গঙ্গার? হরিদ্বার অবধি। ভেরি গুড। আবার হরিদ্বার থেকে কিন্তু মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত এটা গঙ্গার মধ্য প্রবাহ। আর মুর্শিদাবাদের মিঠিপুর থেকে একদম বঙ্গোপসাগর অবধি যে লাস্ট যে অংশটা, সেটা হলো গঙ্গার কি? মধ্য প্রবাহ। এই অংশেই কিন্তু গঙ্গা নদী অনেক সঞ্চয় কার্য করে থাকে। আমরা আর কি পড়েছিলাম বলতো স্টুডেন্ট? যে বিভিন্ন ও, গতিতে বা বিভিন্ন নদীর প্রবাহ পথে কি কি ভূমিরূপ নদীর সৃষ্টি করে। তোমরা আমাকে বলো তো, উচ্চ গতিতে নদী কি কি ভূমিরূপ সৃষ্টি করে? শুধু নামগুলো বলো। গিরিখাত, আইয়া প্রকৃতির উপত্যকা। ভেরি গুড। আরো একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সেটা সৃষ্টি করে উচ্চ প্রবাহে, কি বলতো? জলপ্রপাত। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো নদীর উচ্চ গতিতে সৃষ্টি করে। দেখো, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এছাড়া জেনেছি যে নদী আমাদের জীবনে কিভাবে প্রভাবিত করে। আমাদের ভারতবর্ষ কিন্তু নদীমাতৃক দেশ। অসংখ্য নদী কিন্তু জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের এই ভারতবর্ষে। ফলে এই নদীকে কিভাবে সামনে রেখে মানুষ সভ্যতাকে এগিয়ে চলছে, বা নদী কি কি উপকারে মানুষের আসছে, সেগুলো তুমি নিশ্চয়ই জেনেছো। বলো তো কয়েকটি। ভেরি গুড।
কৃষিকাজ করা, জলসেচ, জলবিদ্যুৎ বা ভ্রমণ, পর্যটন করা, বিনোদন, এছাড়া আর কি হয়, পলিমাটি সমভূমিতে কৃষিকাজ ভালো হচ্ছে, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্য যাতায়াতের সুবিধা, এগুলো কিন্তু বহু বছর ধরে চলে আসছে। তাই নদীকে কিন্তু আমরা মায়ের মতো পুজো করি, তাই না? গঙ্গাকে আমরা পুজো করি তো, গঙ্গা নদীকে। ভেরি গুড। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে তোমরা গত ক্লাসের পড়া অনেকেই মুখস্থ করেছো, সকলকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি আমি বলেছিলাম, যে শিলা ও মাটি সম্পর্কে। শিলা ও মাটি সম্পর্কে পড়তে গেলে আমাদের আগে জানতে হবে যে শিলা জিনিসটা কি বা মাটি জিনিসটা কি, তাই তো? দেখো তাহলে প্রথমেই রয়েছে শিলা ও খনিজ বিষয় দুটি কি কি। আমরা পৃথিবীর কোথায় বসবাস করি বলতো স্টুডেন্ট? পৃথিবীর উপরিভাগে বসবাস করি, তাই তো? তাহলে এই যে পৃথিবীর উপরিভাগের যে কঠিন আবরণটা, এটা কিন্তু শিলা দ্বারা গঠিত। তাহলে আমরা যে পৃথিবীর উপরে কঠিন আবরণের উপর বসবাস করছি, সেই আবরণটা কিন্তু শিলা দ্বারা গঠিত। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো কিন্তু শিলা। এবার বিভিন্ন খনিজ পদার্থগুলি কি কি? তোমরা নিশ্চয়ই খনিজ পদার্থ সম্পর্কে জেনেছো। খনিজ পদার্থগুলি কি কি হতে পারে? বিভিন্ন রকম খনিজ হতে পারে, সেটা মাইকা, গ্রানাইট, ব্যাসল্ট, বিভিন্ন রকম খনিজ লক্ষ্য করা যায়। তার উপরে কিন্তু বসবাস করি আমরা, ঠিক আছে? আহ, এটা হলো কিন্তু শিলা। এবারে খনিজ তাহলে কি? শিলা গঠনকারী নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি ও পারমাণবিক গঠনযুক্ত মৌলিক ও যৌগিক পদার্থই কিন্তু হলো শিলা। যেমন কি উদাহরণ রয়েছে, দেখো হিরে, ফেলসপার, মাইকা, গ্রানাইট, শিলা, কোয়ার্টার্চ ইত্যাদি কিন্তু হলো সবই খনিজ। তাহলে খনিজের মধ্যে কিন্তু অনেক রকম উপাদান থাকবে, তাই না? একটা যৌগিক পদার্থ তখনই আমরা বলবো যখন তার মধ্যে বিভিন্ন রকম উপাদান লক্ষ্য করা যাবে। তোমরা ছবিতে দেখো, এই যে খনিজ বা শিলা যার উপরে আমরা বসবাস করছি, এই শিলা থেকে কিন্তু বহুদিন ধরে মাটির সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবী আদি লগ্নে কিন্তু এরকম শিলাময় ছিল। ধীরে ধীরে সেগুলো কি হয়েছে না, ক্ষয়প্রাপ্ত হয়ে মাটির রূপ ধারণ করেছে। সেই বিষয়ে আমরা আসবো, কিভাবে মাটির সৃষ্টি হলো সেই বিষয়গুলো আমরা অবশ্যই জানবো। তার আগে আমরা কি জানলাম যে শিলা কি। তাহলে পৃথিবীর উপরিভাগে যে কঠিন আবরণ রয়েছে সেটাকে আমরা কি বলবো? শিলা। আর খনিজ কি? বিভিন্ন যে শিলা গঠনকারী নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি থাকবে এবং পারমাণবিক গঠনযুক্ত মৌলিক ও যৌগিক পদার্থ হলো কিন্তু শিলা। মনে থাকবে তোমাদের? আচ্ছা, এরপরে রয়েছে দেখো আমাদের চারিপাশে দেখা কিছু শিলা। আচ্ছা, আমরা রেল লাইনে, তোমরা নিশ্চয়ই কেউ কখনো গেছো, কেউ রেল ট্রেনে করে কোথাও ঘুরতে গেছো বা কোথাও এমনি কাজের জন্য গেছো। রেল লাইনের ধারে অবশ্যই তোমরা বড় বড় পাথর দেখতে পাও, দেখতে পাও তো? সেগুলো তোমরা কি জানো, এই পাথরগুলো? সেগুলো কিন্তু হলো ব্যাসাল্ট শিলা। তাহলে এই যে রেল লাইনের ধারে পড়ে থাকা এই যে পাথরের টুকরোগুলোকে, এগুলোকে আমরা কি বলি বলতো? ব্যাসাল্ট শিলা। এছাড়া দেখো আমরা প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এরকম শিলনোড়া আছে, যেটাকে কি করে না, মা কাকিমারা কি করে না, এখানে বিভিন্ন বাটনা বাটা হয়, তাই তো? আদা রসুন বিভিন্ন থেঁতা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু এই শিলনোড়ার উপরে করা থাকে। এই শিলনোড়াও কিন্তু সেই শিলার একটি রূপ, তাই দেখো নামও হয়েছে কিন্তু শিলনোড়া। এছাড়া আমরা সমুদ্রের ধারে এরকম পাথর পড়ে থাকতে দেখি, তাই তো? এটা কি বলতো? তোমরা কিন্তু অনেকেই জানো এটা কি। ভেরি গুড, এটা কিন্তু হলো মার্বেল, তাই না? দেখো মার্বেল অনেকের বাড়ি কি হয়, মেঝেতে মেঝেতে ফেলা হয়, ফেলা হয় তো। তাহলে এই মার্বেলও কিন্তু এক রকমের শিলা। চুনাপাথর থেকে এই মার্বেলের কিন্তু সৃষ্টি হয়। সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই তিন প্রকার মূলত শিলার শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা জানবো। এবং আহ আগ্নেয় শিলা, পাললিক শিলা, এগুলোর যে বিস্তারিত আলোচনা সেগুলো কিন্তু তোমরা আজকের আমাদের কাছ থেকে শুনতে পাবে। তাহলে তোমরা প্রথমেই দেখো যে শিলাকে কয় ভাগে ভাগ করা যায়, ও ও কি কি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, শিলার শ্রেণীবিভাগ। উৎপত্তি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?
তিনটি ভাগে। এক কি? আগ্নেয় শিলা। দ্বিতীয়ত কি? পাললিক শিলা। এবং তৃতীয়ত কি? না রূপান্তরিত শিলা। এবারে এই যে আগ্নেয় শিলা, পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হয়েছিল। যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন কেমন ছিল তোমরা জানো নিশ্চয়ই। কেমন ছিল বলতো? আগ্নেয় গ্যাসীয় পিণ্ড ছিল, তাই তো? ধীরে ধীরে সেটা বাতাস বা বিভিন্ন কিছু সংস্পর্শে এসে সেটা ঠান্ডা হয়ে শীতল হয়ে জমাট হয়েছে। তার আগে কিন্তু ছিল কি? জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড। এই আগ্নেয় শিলা কিন্তু পৃথিবীতে প্রথম আসার জন্য একে কি বলা হয় বলতো? বলা হয় প্রাথমিক শিলা। আর এই আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? এক হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা এবং দ্বিতীয়ত হচ্ছে কি? উদ্ভিদী আগ্নেয় শিলা। তোমরা এই ভাগগুলো মনে রাখবে। কি কি তাহলে গেল? যে আগ্নেয় শিলার কয় ভাগ করা যায়? দুই ভাগে। নিঃসারী আগ্নেয় শিলা এবং পাললিক এবং উদ্ভিদী আগ্নেয় শিলা, এই দুটি ভাগ রয়েছে। এরপরে পাললিক শিলা রয়েছে। পাললিক শিলা কিন্তু নরম এক প্রকার শিলা, যেটা আগ্নেয় শিলার অনেক পরে কিন্তু সৃষ্টি হয়েছে এবং আগ্নেয় শিলাই কিন্তু ক্ষয়ে প্রাপ্ত হয়ে এই পাললিক শিলার সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা, সেটা আমরা বিস্তারিত পড়ব যখন পাললিক শিলা সম্পর্কে আলোচনা করব। এবং রূপান্তরিত শিলাটা কি? রূপান্তরিত শিলা হচ্ছে সেটা যেটা আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এই দুটি শিলা যখন সম্পূর্ণ নতুন রূপ ধারণ করবে, ঠিক আছে, তার আকার বা তার আকৃতি বা রং সে কিন্তু পরিবর্তন করছে সম্পূর্ণ, সেটাকে আমরা কি বলবো? রূপান্তরিত শিলা। ঠিক আছে। প্রথমেই আমরা শুরু করব আগ্নেয় শিলা সম্পর্কে। সেখানে কি কি জানবো? আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলার উদাহরণ, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এবং আগ্নেয় শিলা কি কি কাজে ব্যবহার হয়, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। দেখো, আগ্নেয় শিলা পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে ও ওপরে প্রথম যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি হলো কিন্তু আগ্নেয় শিলা, যার ইংলিশ কি বলছি আমরা? না ইগনিস রক। তাহলে আগ্নেয় শিলা পৃথিবীতে প্রথম এসছে, তাই তো? দেখো এরকম জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল। ধীরে ধীরে সেটা কি হয়েছে না তাপটা বিকিরণ করে, অর্থাৎ তাপ যে ছিল সেই তাপটা হারিয়ে ফেলে সে ভূপৃষ্ঠের উপরে এবং মধ্যে কি হয় না কঠিন শিলার সৃষ্টি করেছে। তাকে আমরা কি বলবো? আগ্নেয় শিলা। তাহলে তোমরা কিন্তু এখান থেকে একটা বৈশিষ্ট্য পেলে কি, না আগ্নেয় শিলা কিন্তু কঠিন। যেটা কঠিন হবে সেটা কিন্তু সহজে ভেঙে যাবে না, এটাও একটা বৈশিষ্ট্য, তাই তো? আমরা আসবো বৈশিষ্ট্যতে। তারপরে দেখো রয়েছে পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় এই শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা। তাহলে এই শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে। পরীক্ষায় আসে খুব, যে পৃথিবীতে কোন শিলা প্রথম সৃষ্টি হয়েছে, তখন তোমরা কি বলবে স্টুডেন্ট উত্তরে? যে প্রাথমিক শিলা বলা হয় কাকে? না আগ্নেয় শিলা। তাই এটি পৃথিবীতে প্রথম এসেছে। উদাহরণ দেখো কি কি রয়েছে। গ্রানাইট, ব্যাসাল্ট, ডোলেরাইট, এগুলো কিন্তু সবই হলো আগ্নেয় শিলার উদাহরণ। তোমরা ব্যাসাল্ট রেল লাইনে ধারে দেখেছো, দেখেছো তো? আবার গ্রানাইট তোমরা দেখবে অনেকের রান্নাঘরের মেঝে বা খাবার টেবিলের মেঝে গ্রানাইট থাকে, থাকে না? তাহলে এটাও কিন্তু এক ধরনের শিলা, যে শিলা কি শক্ত এবং সহজে ভেঙে যায় না। তাহলে গ্রানাইট এবং ব্যাসাল্ট এই দুটি হলো কিন্তু মূল উদাহরণ কার? না আগ্নেয় শিলা। মনে থাকবে তোমাদের? আচ্ছা, এরপর দেখো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, এক নম্বর, এই শিলা খুব ভারী ও শক্ত। তাহলে পৃথিবীতে প্রথম এসছে এই শিলা এবং তাপ প্রচন্ড জ্বলছিল, তখন সেই তাপ বিকিরণটা করেই কিন্তু এই শিলার সৃষ্টি হয়েছে। তাই এই শিলা কিন্তু প্রচন্ড শক্ত হয় এবং ভারী হয়। উদাহরণ কি বলবে? যে ব্যাসাল্ট, গ্রানাইট এগুলো কি প্রচন্ড শক্ত এবং ভারী। দ্বিতীয়ত রয়েছে দেখো, এই শিলার মধ্যে কেলাস দেখা যায়। কেলাস কি বলতো? তোমরা বাড়িতে মিচড়ির টুকরো বা ফিটকিরি দেখেছো? দেখেছো। অনেকটা মসৃণ লক্ষ্য করা যায় না তার সাইড গুলো, ধারগুলো? ঠিক তেমনই এই আগ্নেয় শিলার যে উদাহরণ বললাম সেই শিলাগুলিতে কিন্তু কেলাস লক্ষ্য করা যায়।
তাহলে এই যে মসৃণ ভাগটা রয়েছে তাকে আমরা কি বলবো? কেলাস। বা মিছরির দানা যেরকম দেখতে হয় সেরকম। তাহলে সেই রকম দেখতে কিন্তু হয় কিরকম? না আগ্নেয় শিলাকে। 3 নম্বর দেখো, আগ্নেয় শিলা কঠিন ও সহজে ভাঙে না। তোমরা রেল লাইনের ধারে অবশ্যই গিয়ে পাথরগুলো দেখেছো। এগুলো কি সহজে ভেঙে যায়? ভেঙে যায় না। এবং ওগুলো তো ভারী, তাই তো? তাই আগ্নেয় শিলা কঠিন এবং কিন্তু সহজে ভেঙে যায় না। আমরা পড়েছিলাম না? যখন আমরা আগ্নেয় শিলা কাকে বলে পড়ি তখন আমরা পড়েছিলাম যে আগ্নেয় শিলা কঠিন। অর্থাৎ এটা কিন্তু সহজে ভেঙে যায় না। চতুর্থ কি? এই শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ এই যে শিলা রয়েছে, তুমি এদিকে ভাঙার চেষ্টা করো, এ কিন্তু প্রতিরোধ করে, অর্থাৎ সহজে কিন্তু সে ভেঙে যায় না। তাহলে একটা শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও কিন্তু একটি শিলার বৈশিষ্ট্য। যেমন দেখো, গ্রানাইট বা ব্যাসাল্ট এগুলো কিন্তু খুব সহজে ভেঙে যায় না। বা আমাদের বাড়িতে আমরা কি দেখেছি? শিলনোড়া দেখেছি। খুব সহজে কি এগুলো ভেঙে যায়? খুবই শক্ত কিন্তু এই শিলনোড়াগুলি, তাই না? তাহলে এগুলো কিন্তু ক্ষয়ের যে প্রতিরোধ করার ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি। তাহলে আগ্নেয় শিলা কি পড়লাম আমরা? না আগ্নেয় শিলার কাকে বলে, আগ্নেয় শিলার উদাহরণ এবং আগ্নেয় শিলার বৈশিষ্ট্য সম্পর্কে। এরপরে আমরা দেখব উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। একটু আগেই তোমাদের ছকটা দেখিয়েছিলাম। সেখানে আমরা কি বলেছিলাম? যে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেদী আগ্নেয় শিলা। প্রথমে আমরা দেখব এই নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে। তোমরা ম্যাগমা বা লাভা কাকে বলে জানো? দেখো, ম্যাগমা কাকে বলে? ভূ অভ্যন্তরের মধ্যে যে তরল গ্যাসীয় অগ্নিপিণ্ড রয়েছে সেটাকে আমরা কি বলবো? ম্যাগমা। আর এই ম্যাগমা যখন ভূ অভ্যন্তরের মধ্যে দিয়ে কোনো ফাটল দিয়ে পৃথিবীর বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠে বেরিয়ে আসবে, তখন তাকে আমরা কি বলি বলতো? লাভা। ঠিক দেখো, ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে লাভা রূপে বাইরে বেরিয়ে আসে, এবং বাইরে বেরিয়ে আসলে কি হবে? বায়ুমণ্ডল রয়েছে শীতল হবে এবং কঠিন হয়ে কিন্তু যে আগ্নেয় শিলার সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো? না নিঃসারী আগ্নেয় শিলা। তাহলে খুবই সহজ বিষয়। নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? না এই দেখো ছবিতে, এটাই ম্যাগমা। এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসবে এবং বেরিয়ে এসে কি হবে? না ঠান্ডা হবে, শীতল হবে, তখন তাকে আমরা এসে কি বলছি? না নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো কিন্তু সূক্ষ্ম হয়। তাহলে উদাহরণ কি? উদাহরণ হলো কিন্তু ব্যাসাল্ট। এই যে হচ্ছে দেখো ব্যাসাল্ট, রেল লাইনের ধারে যেটা পড়ে থাকে, এগুলো কিন্তু হলো নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। তাহলে খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ায় এই দানাগুলো কিন্তু বেশ সূক্ষ্ম হয়। আচ্ছা, তাহলে তোমরা কি পড়লে? নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে। মনে রাখবে এই নিঃসারী আগ্নেয় শিলা কিন্তু ভূপৃষ্ঠের ফাটল দিয়ে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে? এরপরে 2 নম্বর দেখো কি রয়েছে? না উদবেধী আগ্নেয় শিলা। আবার ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূ অভ্যন্তরের যে বা ভূত্বকের যে দুর্বল ফাটল রয়েছে সেই ফাটল বা ছিদ্রের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠের বাইরে বেরোতে পারে না, এবং ওই গর্তের মধ্যে বা ফাটলের মধ্যে জমে গিয়ে সে কিন্তু ধীরে ধীরে শীতল হয় এবং কঠিন হয়। তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো বলতো? উদবেধী আগ্নেয় শিলা। দেখো, এই যে ম্যাগমা, এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল দিয়ে পুরোটা বাইরে না বেরিয়ে কিছুটা ভূপৃষ্ঠের কাছে আসবে এবং ধীরে ধীরে কিন্তু সে শীতল হবে এবং কঠিন হবে, তখন তাকে আমরা কি বলবো? না উদবেধী আগ্নেয় শিলা। উদাহরণ কি? উদাহরণ হলো গ্রানাইট, ডোলেরাইট, এগুলো সব হলো উদবেধী আগ্নেয় শিলার উদাহরণ। যদি তোমাকে বলে যে নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কি, তখন তুমি বলবে ব্যাসাল্ট। আবার যখন বলবে উদবেধী আগ্নেয় শিলার উদাহরণ কি, তখন তুমি কিন্তু বলবে উদাহরণ কি? না গ্রানাইট। উদবেধী আগ্নেয় শিলা আবার দু রকম হয়ে থাকে। কি কি হয়ে থাকে? এক নম্বর হচ্ছে উপপাতালিক শিলা এবং 2 নম্বর হচ্ছে পাতালিক শিলা। যেটা একদম ভূ অভ্যন্তরের নিচের দিকে থাকে, এই নিচের দিকে এইখানে যে ম্যাগমাটা জমে থাকবে তাকে আমরা কি বলবো বলতো? পাতালিক শিলা। এবং এই ভূপৃষ্ঠের কাছাকাছি যে
ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসবে, ভূপৃষ্ঠের বাইরে না বেরিয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি ভিতরে থাকবে, সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো উপপাতলিক শিলা। তাহলে উদাহরণ কি দাঁড়ালো? না এই যে গ্রানাইট। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা বাইরে বেরিয়ে আসছে, সেটাকে আমরা কি বলছি? নিঃসারী আগ্নেয় শিলা। যেটা বাইরে বেরোতে পারছে না, সেটাকে আমরা কি বললাম? না উদ্বেদী আগ্নেয় শিলা। তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে পাললিক শিলা। আচ্ছা, পাললিক শিলা এই আগ্নেয় শিলা থেকে সৃষ্টি হওয়া কিন্তু একটি রূপ। কিভাবে সৃষ্টি হয়েছে দেখো, যে আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে তোমাদের মনে হতে পারে যে প্রাকৃতিক যে শক্তি সেগুলি আবার কি? দেখো এই যে বায়ুমণ্ডল, যখন অনবরত একটা স্থানে বায়ুমণ্ডল ধাক্কা দেবে, সেখানে কিন্তু সে ক্ষয় কাজ করে। ঠিক আছে? ধরো একটা পার্বত্য অঞ্চলে বায়ুমণ্ডল সবসময় ধাক্কা দিচ্ছে, তাহলে কি হবে? সেই পার্বত্য অঞ্চলের যে নুড়ি কাঁকড় বালি আছে, সেগুলো কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। ক্ষয়প্রাপ্ত হয়ে কি হবে? এক স্থান থেকে কিন্তু অন্য স্থানে চলে যাবে হাওয়ার বা বাতাসের মাধ্যমে। তাই তো? আবার কি আছে না, এই যে প্রাকৃতিক শক্তি, বায়ুমণ্ডল ছাড়া রয়েছে বৃষ্টিপাত। তাই তো? বৃষ্টিপাতের ফলেও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া সামুদ্রিক যে তরঙ্গ, হিমবাহ, সেই হিমবাহ কিন্তু ক্ষয় কাজ করে। মূলত আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয় কার মাধ্যমে? না বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে। এবং এই ক্ষয়প্রাপ্ত যে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালি, এগুলোতে পরিণত হয়। এবং এই যে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালি, সেগুলো নদী দ্বারা পরিবাহিত হয়ে বা নদীর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের তলদেশে এসে দিনের পর দিন ধরে কিন্তু জমা হয়। এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলাস্তর সৃষ্টি করে। তাহলে যে আগ্নেয় শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং সমুদ্রে বা নদীর নিচে এসে ধীরে ধীরে জমা হচ্ছে, সেই যে সঞ্চিত হচ্ছে যে জিনিসটা, তাকে আমরা কি বলছি? না পাললিক শিলা। উদাহরণ কি? বেলে পাথর, কাদা পাথর আর চুনাপাথর হলো পাললিক শিলার তিনটি প্রধান উদাহরণ। দেখো এই যে চুনাপাথর, এটা হচ্ছে বেলে পাথর। আবার এই দেখো পাললিক শিলাস্তর, এরকম কিন্তু ভাঁজ লক্ষ্য করা যায় পাললিক শিলাস্তরের মধ্যে। ঠিক আছে? মানে স্তরে স্তরে চাপা পড়ে সমুদ্রের তলে এরকম কিন্তু ভাঁজের সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে পাললিক শিলার বিশেষত্ব অর্থাৎ বৈশিষ্ট্য কি? এই শিলার স্তরায়ন বা কাদার চিড় খাওয়ার দাগ দেখা যায়। আগে ছবিটা তোমরা দেখলে যে স্তরে স্তরে সৃষ্টি হয়েছে, ফলে এই যে দাগ, একটা স্তর থেকে আরেকটা স্তরে যে দাগ বা চিড় খাওয়া, সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায় কোন শিলায়? না পাললিক শিলায়। তাহলে এক নম্বর কি হলো? যে এই শিলার স্তরায়ন ও চিড় খাওয়ার দাগ দেখা যায়। দ্বিতীয়ত কি? একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম কি? জীবাশ্ম হলো এই পাললিক শিলাস্তর যখন নদীর তলায় জমা হচ্ছে স্তরে স্তরে, তার মাঝখানে যদি কোনো সামুদ্রিক প্রাণী বা মাছ চাপা পড়ে যায়, সে কিন্তু মারা যায় এবং তার যে ছাপ, দেখো এরকম রয়েছে, এই যে এই ছাপটা কিন্তু থেকে যায়। একে কি বলা হয় বলতো? জীবাশ্ম। তাহলে একমাত্র জীবাশ্ম কোন শিলাতে দেখা যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাললিক শিলাতে কিন্তু একমাত্র জীবাশ্ম লক্ষ্য করা যায়। তৃতীয়ত কি? এই শিলার ভঙ্গুরতা দেখা যায়। অর্থাৎ ভঙ্গুরতা মানে কি? খুব সহজে ভেঙে যায়। যেহেতু কাদা পাথর, চুনা পাথর, বেলে পাথর, এগুলো কি? এগুলো খুবই সূক্ষ্ম এবং এর প্রবেশ্যতা খুব বেশি, অর্থাৎ জল যদি ঢালি উপরে, এর প্রবেশ খুব তাড়াতাড়ি প্রবেশ করে। ফলে এই যে আহ, এই শিলাটার কিন্তু ভঙ্গুরতা বা ভেঙে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি। চতুর্থ কি? এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। একটু আগেই তোমাদের বললাম যে এই শিলার প্রবেশ্যতা, অর্থাৎ কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথরের প্রবেশ্যতা কিন্তু যথেষ্ট বেশি। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হচ্ছে এই শিলা। দেখো এই যে কয়লা, খনিজ তেল, এগুলো কি? সম্পদ। অর্থাৎ এগুলো কিন্তু মানুষ ব্যবহার করছে। আর এইগুলো বেশি পাওয়া যায় কোথায়? না পাললিক শিলাইক স্তরেই কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। নাম্বার 6 দেখো রয়েছে কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। অর্থাৎ আগ্নেয় শিলার কাঠিন্য কিন্তু বেশি, অর্থাৎ কঠিন, সহজে ভাঙে না। অপরদিকে পাললিক শিলা কিন্তু সহজে
ভেঙে যায়। তাহলে তোমাদের যদি বলে যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পার্থক্য করো, তোমরা করতে পারবে? কি বলবে বলো, দুটো পয়েন্ট বলো তো তোমরা পার্থক্যের। ভেরি গুড। আগ্নেয় শিলা পৃথিবীতে সবার আগে এসেছে, তাই তো? অপরদিকে পাললিক শিলা আগ্নেয় শিলা থেকেই সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত কি, না, আগ্নেয় শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় না, অপরদিকে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, তাই তো? আরো একটা হবে যে আগ্নেয় শিলার ভঙ্গুরতা যথেষ্ট কম, অর্থাৎ কঠিন, সহজে ভেঙে যায় না। অপরদিকে পাললিক শিলা কিন্তু সহজে ভেঙে যায় এবং এর ভঙ্গুরতাটা অনেকটা বেশি, তাই তো? কয়লা, খনিজ তেল এগুলোর ভান্ডার কিন্তু হলো পাললিক শিলা। অপরদিকে আগ্নেয় শিলায় কিন্তু এই কয়লা, খনিজ তেল খুব একটা পাওয়া যায় না। উদাহরণ বলে দেবে, এটাও পার্থক্য। কি উদাহরণ হবে, না আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসাল্ট, গ্রানাইট। অপরদিকে পাললিক শিলার উদাহরণ কি, বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, তাই তো? আচ্ছা, এরপরে দেখো চুনা পাথর কি কি কাজে ব্যবহার হয়। চুনা পাথর কি কি কাজে ব্যবহার হয় দেখো, সিমেন্ট তৈরিতে, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহার হয় কে, না চুনা পাথর। তাহলে চুনা পাথর কোন শিলা, পাললিক শিলা উদাহরণ। এই যে দেখো সিমেন্ট গোলা হচ্ছে বালির সাথে, এগুলো হচ্ছে কি, না সিমেন্ট তৈরিতে লাগছে চুনা পাথর। দ্বিতীয়ত রয়েছে দেখো বেলে পাথরের ব্যবহার। বেলে পাথর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তোমরা লালকেল্লা, উদয়গিরি খণ্ডগিরি বা খাজুরাহো মন্দির, জয়সালমীরের সোনার কেল্লা এগুলোর নাম শুনেছো, বা তোমরা কেউ কখনো হয়তো এই সব স্থানে ঘুরতেও গেছো, গেছো অনেকে। এই যে দিল্লিতে লাল কেল্লা স্থাপন করা হয়েছে, সেই লাল কেল্লা কিন্তু পুরোটাই বেলে পাথরের তৈরি। দেখো এইদিকে ছবি, এই যে এটা কিন্তু বেলে পাথরের একটি নিদর্শন। এছাড়া এই যে এটা কি, না জয়সালমীরের সোনার কেল্লা, এটাও কিন্তু বেলে পাথরের সৃষ্টি, একটি অপরূপ সৌন্দর্য গৃহ বা স্থাপত্য বলা যায় এগুলোকে। তা তোমরা মনে রাখবে যে বেলে পাথরে হচ্ছে স্থাপত্য বা ভাস্কর্য কিন্তু তৈরি করা হয়। এরপরে রয়েছে দেখো কাদা পাথরের ব্যবহার। এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আগেকার দিনে অনেক বাড়িতে কিন্তু এরকম টালির ছাদ কিন্তু লক্ষ্য করা যেত। আর এই টালির ছাদ কিসে ব্যবহার করা কিভাবে তৈরি করা হতো, না কাদা পাথরের কিন্তু তৈরি করা হতো এই টালির ছাদ। তাহলে আমরা কি কি জানলাম, যে আহ, পাললিক শিলার উদাহরণ চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এবং কোন কোন ক্ষেত্রে এই চুনা পাথর, বেলে পাথর বা কাদা পাথর ব্যবহার হয় সে সম্পর্কে জানলাম, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এর পরে রয়েছে দেখো জীবাশ্ম কি। তোমরা এক্ষুনি পড়লে না যে পাললিক শিলাস্তরে জীবাশ্ম লক্ষ্য করা যায়। জীবাশ্ম কাকে বলে ভালো করে জেনে রাখবে। স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টির সময় কখনো কখনো সমুদ্রের উদ্ভিদ বা প্রাণী কিন্তু তার মধ্যে চাপা পড়ে যায়। তাহলে আমরা পাললিক শিলার সৃষ্টি হয়ে কিভাবে পড়েছিল, না যে আগ্নেয় শিলা ক্ষয়ীভূত হয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা নদী মধ্যে যখন সে সঞ্চিত হয়, সেগুলো কি কি, নুড়ি, কাঁকড়, বালি যখন সঞ্চিত হয় তখন তার মাঝখানে যদি কোনোরূপ সামুদ্রিক প্রাণী বা সামুদ্রিক উদ্ভিদ চাপা পড়ে যায়, তাহলে কি হবে, পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহের যে প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ লক্ষ্য করা যায় বা ছাপ কিন্তু থেকে যায়। একেই কিন্তু বলা হয় কি বলতো, জীবাশ্ম। দেখো এখানে কিন্তু একটা বড় সামুদ্রিক মাছ কিন্তু শিলাস্তরের মধ্যে দেখো বোঝা যাচ্ছে পুরো এটা মাছ, তাই তো? এটাও একটা সামুদ্রিক প্রাণী যা শিলাস্তরের মধ্যে চাপা পড়ে গেছিল। সেটা কি হয়েছে, না জীবাশ্ম বলা হচ্ছে। আর এই জীবাশ্মের ইংলিশ কি, জীবাশ্মের ইংলিশ হচ্ছে কিন্তু ফসিল। ঠিক আছে, ফসিল হলো কি জীবাশ্ম ইংলিশ। তোমরা মনে রাখবে যে জীবাশ্ম দেখা যায় কোন শিলাতে, না একমাত্র পাললিক শিলাতেই কিন্তু জীবাশ্ম লক্ষ্য করা যায়। অন্যান্য যে কোনো শিলাগুলি যে রয়েছে আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, এগুলোতে কিন্তু পাললিক শিলা লক্ষ্য করা যায় না। ঠিক আছে স্টুডেন্ট, আমরা আজকের আহ, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এই দুটি শিলা সম্পর্কে জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা রূপান্তরিত শিলা এবং শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় সেই বিষয়টা কিন্তু জানবো। আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা আগ্নেয় শিলা এবং পাললিক শিলা সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। এবার যেটুকু পড়লাম আমরা সেখান থেকে পরীক্ষার জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো একটু আমরা দেখে নেব।
দেখো, তোমরা এই উত্তর দেওয়ার চেষ্টা করো। 1 নম্বর, শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি বলো? 3 ভাগে ভাগ করা যায়। কি কি বলো? ভেরি গুড। আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। দ্বিতীয় প্রশ্ন দেখো, আগ্নেয় শিলার অপর নাম কি বলো? পাললিক শিলা। কেন বলো তো আগ্নেয় শিলাকে পাললিক শিলা বলা হয়? পৃথিবীর সৃষ্টির সময় সেটা কেমন ছিল না উত্তপ্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল, তাই তো? এবং সেটি তাপ বিকিরণ করেই ধীরে ধীরে আগ্নেয় শিলার সৃষ্টি হয়েছে। এবং পৃথিবীতে প্রথম এই আগ্নেয় শিলা আসার জন্যেই এই আগ্নেয় শিলাকে কি বলা হয় বলতো? প্রাথমিক শিলা। মনে থাকবে যে আগ্নেয় শিলাকে কেন প্রাথমিক শিলা বলা হয়? পৃথিবীতে প্রথম এই শিলা আবির্ভাব ঘটে, তাই আগ্নেয় শিলাকে কি বলা হয়? প্রাথমিক শিলা। আচ্ছা, 2 নম্বর হলো। এরপরে দেখো রয়েছে 3 নম্বর, দুটি আগ্নেয় শিলার উদাহরণ দাও বলো। খুব গুরুত্বপূর্ণ দুটি উদাহরণ রয়েছে, বলো কি কি? ভেরি গুড, ব্যাসাল্ট আর গ্রানাইট। তোমরা বলো তো এই ব্যাসাল্ট আর গ্রানাইটের মধ্যে রেল লাইনের ধারে পড়ে থাকতে তোমরা কোন শিলাকে দেখো? ব্যাসাল্টকে। ভেরি গুড। তাহলে আগ্নেয় শিলার দুটি উদাহরণ কি? ব্যাসাল্ট, গ্রানাইট, ডোলেরাইট, এগুলো কিন্তু উদাহরণ। 4 নম্বর, আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি কি কি বলো? ভেরি গুড, এই শিলা কিন্তু সহজে ভাঙে না, অর্থাৎ এই শিলা কঠিন। আর কি? প্রবেশ্যতা অনেকটাই কম এই শিলার। আর কি রয়েছে? এই শিলার ভঙ্গুরতা অনেকটা কম। ভেরি গুড। আর এই শিলায় কিন্তু কেলাসের মতো গঠন দেখতে পাওয়া যায়। এই 4টে পয়েন্ট তোমরা বলবে বিশেষত্বতে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর, 3টি পাললিক শিলার উদাহরণ দাও। কি কি? চুনাপাথর, বেলে পাথর আর কাদা পাথর। এই 3টি হলো কিন্তু কি না পাললিক শিলার উদাহরণ। 6 নম্বর বলো দেখি কি? যে সিমেন্ট ও লৌহ ইস্পাত শিল্পে কোন পাললিক শিলা ব্যবহার করা হয় বলো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিমেন্ট ও লৌহ ইস্পাত শিল্পে কোন পাললিক শিলা ব্যবহার করা হয়? ভেরি গুড, চুনাপাথর ব্যবহার করা হয়। তাহলে তোমরা মনে রাখবে সিমেন্ট শিল্পে চুনাপাথর ব্যবহার করা হয়। এরপরে 7 নম্বর রয়েছে দেখো, যে বাড়ির টালি তৈরিতে কোন পাললিক শিলা ব্যবহার হয় বলো? কাদা পাথর, চুনাপাথর না বেলে পাথর? ভেরি গুড। বেলে পাথর, সরি, কাদা পাথরের মাধ্যমে কিন্তু বাড়ির টালি তৈরি করা হয়। বলতো যে বেলে পাথরের মাধ্যমে কি কি তৈরি করা হয়? স্থাপত্য তৈরি করা হয়। উদাহরণ তোমরা বলো তো? লাল কেল্লা, সোনার কেল্লা, খাজুরাহ মন্দির, তাই তো? এগুলো কিন্তু সব হলো বেলে পাথরের সৃষ্টি। 8, জীবাশ্ম কোন শিলায় দেখা যায় বলো? ভেরি গুড, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়, তাই তো? তাহলে এই যে তুমি বললে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়, এই জীবাশ্মটা কি বলো? ভেরি গুড। যখন পাললিক শিলা ধীরে ধীরে বিভিন্ন যে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে নদীতে বা সমুদ্রের তলে স্তরে স্তরে সঞ্চিত হয়, তখন তার মাঝে কি পড়ে না কোনো সামুদ্রিক প্রাণী বা সামুদ্রিক উদ্ভিদ পড়লে তার ছাপটা থেকে যায়। তাকেই আমরা কি বলবো? জীবাশ্ম বা ফসিলস, তাই তো? ভেরি গুড। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খাতাতে নোট ডাউন করবে। এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে রূপান্তরিত শিলা এবং শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস, মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।